নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির। উপন্যাসটি বড় হওয়ায় কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করছি। বাকি পর্বগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, শুনবেন, আশা করি ভালো লাগবে। আজ পড়ব পঞ্চদশ পর্ব। সংসারে যার জীবনের যাত্রাপথের সূচনাটাই মৃত্যু দিয়ে অভিষিক্ত হলো, তার শেষ পরিণতি যে কোথায় কেমন করে কোন চোরাবালিতে গিয়ে পূর্ণচ্ছেদ টানবে তা যেমন তার সৃষ্টিকর্তাও বলতে পারে না, তেমনি কোনো ইতিহাস লেখকও বলতে পারে না। তবু তো সৃষ্টির কাজ ব্যাহত হয় না সৃষ্টিকর্তার, আর লেখককেও তাই লিখে যেতে হয়। কারণ বিন্দু বিন্দু রক্ত দিয়ে যেমন একজন মানুষ, তেমনি এক একটি মানুষ নিয়েই সমাজ, দেশ, ভূগোল আর ইতিহাস। যাকে সেই ইতিহাস সৃষ্টি করতে হয় তাকে কখনো বা মধুর, আবার কখনো বা নিষ্ঠুর হতে হয়। কারো মনোরঞ্জন করার দায় তার নেই, আবার কারো মুখ চাওয়ার দায়িত্ব নিলেও তার চলে না। সে যে নিষ্ঠুর, নিরাসক্ত, নির্বিকার। অন্তত নয়নতারার সেদিন সেই কথাই মনে হয়েছিল। কার বিরুদ্ধে অভিযোগ করবে সে? কার কাছে সে প্রতিকার প্রার্থনা করবে? মাকে সে দুদিন আগেও দেখেছে। দুদিন আগেও মা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছে। মা বলেছে, দেখিস মা, আসছে বৃহস্পতিবারেই আবার তোকে নিয়ে আসবো, বিআই মশাইকে উনি বলে দিয়েছেন। বৃহস্পতিবার মার কাছে যাবার প্রতীক্ষাতেই সে ছিল। ভেবেছিল এটা এই শ্বশুর বাড়িটা তার সাময়িক আশ্রয়, কেষ্টনগরের বাড়িটার আশ্রয়ই তার শাশ্বত। সেখানে সে আবার ফিরে যাবে, আবার তার বাবা মাকে ঘিরে তার জীবনের পরিক্রমা আগের মতোই সুচারুভাবে চলবে। কিন্তু হঠাৎ অদৃশ্য দেবতার কোনো অমোঘ নির্দেশে তার সব কিছু এমন হঠাৎ বানচাল হয়ে গেল। নয়নতারা মনে মনে ভাবতে চাইলে হয়তো সে যা শুনেছে তা ভুল। ভাবতে ভালো লাগলো যে আসলে তার মা আছে। হে ভগবান, তার ভাবনাটাই যেন সত্যি হয়, যেন সে কেষ্টনগরে গিয়ে মাকে দেখতে পাই। তাহলে মাকে গিয়ে সে বলবে, মা, আমি আর নবাবগঞ্জে যাব না, আমি এবার এই কেষ্টনগরে তোমার কাছেই থাকব। মা তাকে হয়তো বলবে, না মা, ও কথা বলতে নেই, এখন তোমার বিয়ে হয়েছে, এখন থেকে স্বামী ঘরই তোমার ঘর, স্বামী তোমার আপন, স্বামী তোমার সব। আশ্চর্য, কে জানতো এই স্বামী তার কাছে একদিন সবচেয়ে পর হয়ে যাবে, সবচেয়ে দূর হয়ে যাবে। একদিন যার হাতে নয়নতারাকে তুলে দিয়ে তার মা সবচেয়ে নিশ্চিন্ত বোধ করেছিল, সেই সদানন্দই তাকে এমন করে দূরে ঠেলে দেবে, এ কথা কি তারাই কোনো দিন কল্পনা করতে পেরেছিল? কালীকান্ত ভট্টাচার্য মশাই জীবন আরম্ভ করেছিলেন বড় মহৎ আদর্শ নিয়ে। তাঁর আদর্শ ছিল ছেলে মানুষ করবার। শুধু একজন ছেলে নয়, হাজার হাজার ছেলে। আর শুধু ছেলেই নয়, ভেবেছিলেন ছেলে মেয়ে সবাইকে তিনি মানুষ করে যাবেন নিজের আদর্শের মতো করে। তিনি বলতেন, জীবনে পাওয়াটাই বড় কথা নয় নিখিলেশ, পেয়ে যেমন অনেকের হারিয়ে যায়, তেমনি হারিয়েও আবার অনেকে অনেক কিছু পায়। তথাগত বুদ্ধদেব রাজার ঐশ্বর্য হারিয়ে সম্রাটের ঐশ্বর্য পেয়েছিলেন, তাকেই বলে সত্যিকারের পাওয়া। কিন্তু আমরা সবাই পেয়ে হারাই নিখিলেশ, আমরাই হলুম আসল লক্ষ্মী ছাড়া। আমরা যা পাই তাও ধরে রাখতে পারি না, আবার যা পাই না তার জন্যও আমাদের আক্ষেপ নেই। এই আমার জীবনটাই দেখো না, বলে নিজের দিকে আঙুল দেখিয়ে দেন। বলেন, আমি কিছুই হারাতে পারলুম না বলে জীবনে কিছুই পেলুম না। শুধু নিখিলেশ নয়, মাস্টারমশাই এই কথাগুলো আরও অনেক ছাত্র শুনত। ছুটির দিন সবাই ভট্টাচার্য মশাইয়ের বাড়ি আসতো। কথা বলতে বলতে যদি অনেক বেলা হয়ে যেত তাঁর, নয়নতারা হঠাৎ ঘরে এসে বলতো, বাবা, তুমি আর চান করবে না, খাবে না? ভট্টাচার্য মশাইয়ের এতক্ষণে যেন হুঁশ হতো। বলতেন, এই দেখো, আমাদের বেশ কথা হচ্ছিল, বেশ বিদ্যার জগতে বিচরণ করছিলুম, হঠাৎ অবিদ্যা এসে সব ভেস্তে দিল। নয়নতারা অভিমান করে বলত, বারে,
আমি বুঝি তোমার অবিদ্যা? ভট্টাচার্য মশাই নিজের ভুল বুঝে নয়নতারাকে জড়িয়ে ধরে আদর করতেন। এই দেখো আমার মেয়ে অমনি আবার রাগ করে বসলো। মেয়েকে আদর করতে করতে বলতেন, তুমি অবিদ্যা হতে যাবে কেন মা? তুমি হলে মা আমার সরস্বতী, মা সরস্বতী তুমি আমার। আমি বলছিলাম কল্পনা আর বাস্তবের কথা। আমরা সবাই বেশ বড় বড় বিষয় নিয়ে আলোচনা করছিলুম, হঠাৎ তুমি আমাদের বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে এলে। নয়নতারা বলতো, বারে আমি কি করব, মা যে তোমাকে ডাকতে বললে। ভট্টাচার্য মশাই বলতেন, না না, তোমার মা ঠিকই করেছে মা। বাস্তবকে বাদ দিয়ে তো কল্পনা হয় না। কল্পনার শেকড় থাকে বাস্তবের মাটিতে। তা না থাকলে সে কল্পনারও কোনো দাম নেই। সে কল্পনা হলো ফানুস। ফানুস ফেটে গেলে সে ফানুসের তাই আর কোনো দাম থাকে না। নয়নতারা কিন্তু বাবার সেসব কথায় কান দিত না। সে বাবার ছাত্রদের দিকে চেয়ে বলতো, তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তোমরা বাড়ি যাবে না? তোমাদের বাড়ি ঘরদোর নেই? ছাত্রদের মধ্যে নিখিলেশ ছিল একটু স্পষ্ট বক্তা। নিখিলেশ বলতো, তা আজকে তুমিই আমাদের খেতে দাও না, আমরা এখানেই দুটি খাই। নয়নতারা বলতো, ইস খাবে, তাহলে রান্না করবে কে? মার যে শরীর খারাপ, মার বুঝি রাঁধতে কষ্ট হয় না? নিখিলেশ বলতো, কেন তুমি রাঁধবে? তুমি আমাদের জন্য একটু কষ্ট করতে পারো না? নয়নতারাও কম যেত না। সে বলতো, তোমাদের জন্য কেন আমি কষ্ট করতে যাব বলো তো? তোমরা কে আমার? ভট্টাচার্য মশাই বলতেন, ছি, ও কথা বলতে নেই। পৃথিবীতে কেউ কারো পর নয়। জানো মা, পৃথিবীর সব মানুষকে আপন করে নিতে হবে। যে তা পারে সেই সত্যিকারের মানুষ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিজের লোক মনে করবে মা। নয়নতারা বলতো, বা রে বা, তুমি তো আমার বাবা, কিন্তু ওরা আমার কে? ভট্টাচার্য মশাই একটু ভেবে নিয়ে বলতেন, ওরা ওরা তোমার ভাইয়ের মতো। আমি কি শুধু তোমার একলার বাবা? আমি যে সকলের। আমি যেমন তোমার কথা ভাবি, তেমনি ওদের কথাও তো আমাকে ভাবতে হয়। আমি যে ওদেরও মঙ্গল চাই। বাড়ির ভেতরে মা বলতো, আমার কথা কে ভাবে তার ঠিক নেই। আমি যাচ্ছি পরের কথা ভাবতে। পরের কথা ভাবতে আমার বয়ে গেছে। নয়নতারাকে নিজের পাশে শুইয়ে মা বলতো, ওর কথা ছেড়ে দে তুই। এসব বড় বড় কথা শুনতে ভালো, বলতে ভালো, কিন্তু ওতে তো আমার পেট ভরবে না। যখন বাবা ছাত্রদের নিয়ে লেখাপড়ার চর্চা করত, মা নিজের সংসার সামলাতেই হিমশিম খেয়ে যেত। আর সেই সময় সব সময়ের সঙ্গী থাকতো নয়নতারা। নয়নতারা মার কাছে ঘুরতো সারাদিন। মা বলতো, ও মা নয়ন, এই চাল কটা একটু বেচে দে তো। মার কথাই একটা কুলো নিয়ে নয়নতারা চাল বাছতে বসত। কিন্তু চাল বাছা শেষ হতে না হতেই মা আর একটা কাজের হুকুম করত। বলতো, ওরে নয়ন, কোথায় গেলি? বড়িগুলো একটু রোদ্দুরে দিয়ে দে তো মা। যতবার নয়নতারা বই নিয়ে পড়তে বসতো, ততবার মার ফরমাস। একটা না একটা ফরমাস লেগেই থাকতো মার। মার সঙ্গে নয়নতারার লেখাপড়ার যেন আড়ি ছিল। নয়নতারাকে পড়তে বসতে দেখলেই মা যত বাজে কাজ আবিষ্কার করে বসত। শেষকালে বিরক্ত হয়ে যেত নয়নতারা। বলতো, আমি পারবো না তোমার কাজ করতে। আমাকে দেখলেই বুঝি তোমার কাজ পাই? মা বলতো, এক হাতে কত কাজ করছি তা তুই দেখতে পাচ্ছিস না? আমি খেটে খেটে মরে যাই, তাই তো তোরা সবাই চাস। নয়নতারা বলতো, তা একটা ঝি রাখলেই পারো। ওই তো কল্যাণীদের বাড়িতে কেমন দিন রাতের ঝি আছে, সেই সব কাজ করে। মা বলতো, আমি তোর ভালোর জন্যই বলছি রে। এখন যদি এসব কাজ না করিস, তাহলে কোথায় কার বাড়িতে যাবি? সেখানে গিয়ে যে শাশুড়ির কাছে তোকে বকুনি খেয়ে মরতে হবে। তখন শাশুড়ি আবার তোকে খোঁটা দেবে, বলবে বাপের বাড়িতে মা কিছুই শেখায়নি মেয়েকে, একেবারে ঠুঁটো জগন্নাথ করে রেখে দিয়েছে। তারপর মা নিজের মনেই বলতো, আমি যা বলি তোর ভালোর জন্যই বলি রে। আমি মরে গেলে তখন বুঝবি মা তোর ভালোর জন্যই এত কথা বলতো।
তা শেষকালে যখন নবাবগঞ্জের সম্বন্ধটা এলো, তখন একেবারে দৌড়তে দৌড়তে মা তার ঘরে এসেছে। বললে, ওরে, তুই এবার জমিদারের বউ হবি, জানিস? জমিদারের ছেলের বউ হওয়া যে কী জিনিস তা যদি মা তখন জানতো। কিন্তু শুধু মা কেন, নয়নতারা কি নিজেই সে কথা জানতো? বোধহয় ভূভারতে কেউই জানতো না, নইলে কোনো মেয়ের ফুলশয্যার দিনে এমন দুর্ঘটনা ঘটে? কারো পা লেগে শ্বেতপাথরের গেলাস এমন করে টুকরো টুকরো হয়ে যায়? সমস্ত দিন কোথায় ঘুরে ঘুরে সদানন্দ যখন বাড়ি ঢুকল, তখন সব শান্ত। কাল এই পর্যন্ত যে বাড়িতে লোকজন গিজগিজ করেছে, যে বাড়িতে ঢুকলেই লুচি ভাজার ঘিয়ের গন্ধ ভুরভুর করেছে, তার তখন নেই। একদিন আগেও এখানে উৎসবের জাঁকজমক সব কিছু ভরাট ছিল। প্রকাশ মামা একাই ছিল 100। তার হাঁক ডাকে বাড়িতে কাক পক্ষী পর্যন্ত বসতে পারছিল না। কিন্তু সেই প্রকাশ মামাও তখন আর নেই। কর্তাবাবু তখন নিজের ঘরের মধ্যে আসর জাঁকিয়ে কথাবার্তা চালাচ্ছিলেন। বহুদিন আগে একদিন তিনি এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন। সেদিন মনে মনে নানা সংশয় ছিল তাঁর। সংশয় ছিল নানা কারণে। একে তো সোজা পথে তাঁর যাত্রা শুরু হয়নি, অনেক বাধা এসেছে তাঁর জীবনে। একদিক থেকে যেমন উন্নতি, অন্য দিক থেকে তেমনি শত্রুতা। শুধু বিধাতার শত্রুতাই নয়, মানুষের শত্রুতাও কম ছিল না। তাঁর জমির আয়তন বেড়েছে, কিন্তু সেই আয়তন বাড়াতে গিয়ে কতবার রাজদ্বারে উপস্থিত হতে হয়েছে তাঁকে। একটার পর একটা মকদ্দমা, সঙ্গে সঙ্গে ছিল অর্থ ব্যয়। 2 হাতে টাকা বিলিয়েছেন সকলকে। উকিল, মুহুরি, পেশকার থেকে শুরু করে কোর্টের একটা সামান্য পোকামাকড় পর্যন্ত তাঁর টাকায় পেট ভরিয়েছে। তারপর আছে পুলিশ, দারোগা, চৌকিদার, সবাই যেন এক একটা রাঘব বোয়াল। আর তিনিও ছিলেন মুক্তহস্ত। তিনি বলতেন, টাকা নিচ্ছ নাও, কিন্তু দেখো আমার কাজটা যেন উদ্ধার হয় বাপু। তার নিমুখ হারামি যে কেউ করেনি তা নয়, করেছে। কিন্তু অনেকে আবার তাঁর কাজ উদ্ধারও করে দিয়েছে। লাভ লোকসান ক্ষয়ক্ষতি মিলিয়ে শেষমেশ যা দাঁড়িয়েছে, তাতে মোটা লাভের দিকেই তাঁর পাল্লা ঝুঁকেছে। এসব অতীতের কথা। এখন বলতে গেলে সব দিক থেকেই সুরাহা হয়েছে তাঁর। এখন তাঁর জমিদারি আর নেই বটে। সরকারি আইনের আওতায় এখন তাঁকে আর জমিদার বলা যাবে না। সরকারি সেরেস্তার খাতায় জমিদারের তালিকাটাই পুরোপুরি বাতিল হয়ে গেছে। কিন্তু তা হোক, তাতে তাঁর কোনো 19-20 হয়নি। তিনি আগেও যেমন ছিলেন এখনও তেমনিই আছেন। বরং এখন তাঁর সমৃদ্ধি বলতে গেলে আরও বেড়েছে। তাঁর একমাত্র দাবিদার যে এতদিন বেঁচে ছিল, সেও এখন নিঃশেষ হয়েছে। আর বাকি ছিল নাতির বিয়েটা। তা ভেবেছিলেন সেদিক থেকেও হয়তো কিছু বাধা আসবে, কিন্তু না, শেষ পর্যন্ত তাও নির্বিঘ্নে সমাধা হয়ে গেল কাল। সমস্ত অতিথি অভ্যাগতরা তাঁর বাড়িতে এসে নববধূকে আশীর্বাদ করে গিয়েছে। ভেবেছিলেন তাঁর নাতির ফুলশয্যার রাত্রে হয়তো বাড়ি থেকেই নিরুদ্দেশ হয়ে যাবে, কিন্তু না, সে শোবার ঘরে ঢুকে রীতিমতো দরজায় খিল দিয়েছে। নতুন বউয়ের সঙ্গে রাত্রি যাপনও করেছে। কিন্তু তাহলে রাত্রে অমন অমঙ্গলের কান্না কে কাঁদেছিল? দিনু ভোরবেলার দিকে এলো। কর্তাবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে দিনু, রাত্রিরে তুই কোথায় শুয়েছিলি? দিনু বললে, আগে বাইরের বারান্দায়। কর্তাবাবু বললেন, বেশ করেছিস, বারান্দায় শুয়েছিস। তা হ্যাঁ রে, রাত্রিরে কিছু শুনতে পেয়েছিলি? কি শুনব? কারোর কান্না। দিনু কিছু বুঝতে পারল না, বললে, কান্না? কার কান্নার কথা বলছেন কর্তাবাবু? কর্তাবাবু বললেন, কার কান্না তা কি আমি চাই জানি? মনে হলো যেন কে কোথায় কাঁদছে, তা আমি তোকে দিনু দিনু বলে 2 ডাকলাম। তা তোর তো কোনো সাড়া শব্দ পেলুম না। দিনু অপরাধীর মতো বললে, আগে আমি অঘরে ঘুমিয়ে পড়েছিলুম। তা বেশ করেছিস, ঘুমিয়েছিস। সারাদিন খাটুনি গেছে, ঘুমোবি না? হাজার হোক শরীর তো বটে। তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন, তুই নিচেই গিয়েছিলি? দিনু বললে, আগে হ্যাঁ, নিচের থেকেই তো আসছি। নিচেই কি দেখে এলি? দেখলুম ঠাকুররা উঠেছে, এইবার সব জলখাবারের ব্যবস্থা হবে, উনুনে আগুন পড়েছে।
কর্তাবাবু বললেন, না না, ও কথা বলছি না, বলছি ভেতর বাড়িতে কি দেখলি? ভেতর বাড়িতে এখনো সবাই ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? তাই নাকি রে? সবাই ঘুমোচ্ছে? না, ওদিকে কাল তো শুতে অনেক রাত হয়েছিল, তাই এখনো জাগেনি কেউ। তা ছোট মশাইকে ডেকে দেবো আমি? দূর, ছোট মশাইকে ডেকে দিয়ে কি হবে? আমি বুড়ো মানুষ, আমার তো খাটাখাটুনি হয়নি বেশি, তাই ভালো ঘুমও হয়নি। ঘুম হচ্ছে ঘুমোক না, এখন ঝামেলা ঝঞ্ঝাট সব চুকে গেছে, এখন তো ঘুমোবেই। তারপর একটু হেসে বললেন, তা ওদিকের কি খবর রে? কোন দিকের? বরকনের। আগে খোকাবাবুর কথা বলছেন? খোকাবাবু তো দেখলাম শালাবাবুর সঙ্গে বাড়ির উঠোনে কথা বলছেন। কর্তাবাবু যেন বিশ্বাস করতে চাইলেন না, বললেন, ঠিক দেখেছিস তো তুই? আগে হ্যাঁ, আমি ভুল দেখতে যাব কেন? কিন্তু এত ভোর ভোর তাহলে উঠতে গেল কেন? নতুন বউ কোথায়? আগে নতুন বৌমার ঘরের দরজা তো ভেজানো রয়েছে দেখলুম। কর্তাবাবু কেমন যেন চিন্তায় পড়লেন। নতুন বউ, ফুলশয্যার রাত, সেই রাতে বর কেন এত সকালে উঠল? এদিনে তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সবাই। বললেন, তুই একবার ছোট মশাইকে ডেকে আনতো আমার কাছে। দিনু আর দাঁড়ালো না, কিন্তু ততক্ষণে প্রাণকৃষ্ণ শামশাইও এসে গেছেন। আড়তদার মানুষ, নতুন বউয়ের মুখ দেখবেন সোনা দিয়ে। একটু পরে কৈলাস গোমস্তাও এসে গেল, আর তারপরেই এলো চৌধুরী মশাই নিজে। নিচের থেকে খবর এলো বৌমার তৈরি হতে একটু দেরি হবে। কর্তাবাবু বললেন, একটু বসতে হবে শ্যামশাই, বুঝতেই তো পারছেন, কাল অনেক রাত হয়েছে সব শেষ হতে। কিন্তু এই সব নয়। যখন প্রাণকৃষ্ণ শামশাই বউকে আশীর্বাদ করে চলে গেলেন, তখন চৌধুরী মশাইকে ডাকলেন কর্তাবাবু, একেবারে একান্তে। ঘর থেকে তখন সবাইকে বার করে দেওয়া হয়েছে। কর্তাবাবু গলাটা একটু নামালেন, বললেন, রেল বাজার থেকে দারোগাবাবুর লোক এসেছিল নাকি? চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, আমি সব শোধ করে দিয়েছি। কত দিলে? আগে আপনি যা দিতে বলেছিলেন পুরোপুরি 500ই দিয়েছি। আর বংশী ঢালি? চৌধুরী মশাই বললেন, ওরা একটু দর কষাকষি করছিল, এবার 150 টাকার কমে ছাড়লে না। 150? কর্তাবাবু যেন কেমন চমকে উঠলেন, বললেন, কেন? সেবার সেগুন বেড়ের বিলের দখলে সময় 15টা লাশ গুম করে মাত্র 50টা টাকা দিয়েছিলুম। তাই নিয়ে তো খুশি হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ওরা সেলাম করেছিল। আর এবার হঠাৎ একেবারে 2.5 গুণ রেট বাড়িয়ে দিলে কেন? এই কদিনের মধ্যেই টাকা কি এতই সস্তা হয়ে গেল? চৌধুরী মশাই বললেন, না তা নয়, খুবই কান্নাকাটি করতে লাগলো, এমন করতে লাগলো যেন 150 না পেলে একেবারে মাঘ ছেলে নিয়ে উপোস করে মরবে। কর্তাবাবুর মুখ গম্ভীর হয়ে গেল, বললেন, সে উপোস করে মরবে বললে আর তুমিও তাই বিশ্বাস করলে? দেখছি এই রকম করেই তুমি আমার সম্পত্তি রক্ষে করবে। ওরা হলো ছোট লোক, ছোট লোকদের অত প্রশ্রয় দিতে আছে? যদি এতই হাতে পায়ে ধরেছিল তো আমার কাছে পাঠিয়ে দিলেই পারতে। লোক কজন? আগে 4 জন। 4 জনের লাশের জন্য 150 টাকা। এ কি মগের মুলুক পেয়েছে নাকি? টাকা কি গাছের ফল যে পারলুম আর খেলুম? কালীগঞ্জে আমি যখন নায়েব ছিলুম তখন এসব কাজে মাথা পিছু 5 টাকা দিয়েছি, তারাও খুশি হয়ে তাই নিয়ে সেলাম করেছে। এই করেই তোমরা দেখছি সব জিনিসের দর বাড়িয়ে দাও। এমনি করে যদি ওরা রেট বাড়িয়ে যায় তাহলে তো আর শেষকালে জমি জিরে রাখতে কুল পাবে না। তা টাকাটা দেবার আগে একবার আমাকে জিজ্ঞেস করবে তো? আমাকে জিজ্ঞেস করলে তোমার কি এমন লোকসান হতো? আমি তো এই ঘরেই রয়েছি, পা দুটোই না হয় গেছে, কিন্তু একেবারে মরে তো যায়নি। আমি মরে গেলে তোমরা যা ইচ্ছে তাই করো, আমি সেসব দেখতেও আসবো না। বকুনি খেয়ে চৌধুরী মশাই বাবার সামনে মাথা নিচু করে রইলেন।
কিন্তু তখনই খবর এলো নিচেই কেষ্টনগর থেকে লোক এসেছে। কর্তাবাবু বললেন, কেষ্টনগর? তোমার বেহাই বাড়ির লোক নাকি? বেয়াই বাড়ির লোক যে কেন আবার সাত সকালে এসে হাজির তা প্রথমে কেউই বুঝতে পারেনি, কিন্তু সকলের বোধের এখতিয়ারের মধ্যেই যে সংসারের সব কিছু ঘটনা ঘটবে এমন করার সৃষ্টিকর্তা তাঁর বিশ্ব সৃষ্টির শ্রেষ্ঠ জীবের সঙ্গে তো করেননি। তাই বিপিনের মুখে যখন খবর প্রথম শুনলেন তখন সকলের অবাক হবারই কথা। কর্তাবাবু জিজ্ঞেস করলেন, শেষকালে কি হয়েছিল? বিপিন বললে, কিছুই হয়নি, বিয়ের দিন খুবই খাটুনি গিয়েছিল সকলের। তার পরের দিন মেয়ে জামাইকে বিদায় দেবার পরই তিনি শুয়ে পড়লেন, বললেন বুক কেমন করছে। তারপর ডাক্তারবাবু এলেন, ইঞ্জেকশন দিলেন, ইঞ্জেকশনের পরই ঘুমিয়ে পড়লেন, কিন্তু সে ঘুম আর ভাঙল না। চৌধুরী মশাই আর সেখানে দাঁড়ালেন না, বললেন, আমি একবার পুরুত মশাইকে খবর দিই গে। কিন্তু তখন একেবারে তাই নিয়েই হইচই পড়ে গেল বাড়িময়। একদিকে নতুন বউ, তারপরে প্রাণকৃষ্ণ শামশাই, তার ওপর দ্বারকা বংশীঢালি, আর সকলের ওপর কেষ্টনগরের দুঃসংবাদ। সে যে কি দুর্যোগ গেছে সমস্তটা দিন তা কল্পনা করতেও যেন ভয় হয়। তার মধ্যে সদানন্দ যে কোথায় ছিল তা কেউই লক্ষ্য করেনি। সে বাড়িতে খেলে কি খেলে না সেদিকেও কারো খেয়াল ছিল না। শুধু কর্তাবাবু চৌধুরী মশাইকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, খোকার কি খবর? চৌধুরী মশাই বললেন, সে ভালোই আছে, আর কোনো গণ্ডগোল টণ্ডগোল করেনি তো? চৌধুরী মশাই বললেন, না। তবে যেদিনও বলছিল, শুনলাম নাকি খোকা ভোরবেলায় বৌমার ঘর থেকে বেরিয়ে এসেছে। চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, দিনু ঠিকই বলেছে। তা ভুল সজ্জার দিন ও সকাল সকাল ঘর ছেড়ে বেরোলো যে, বৌমার সঙ্গে কোনো ঝগড়া টগড়া করেনি তো? চৌধুরী মশাই বললেন, না, ঝগড়া কেন করতে যাবে? কর্তাবাবু বললেন, না, যে রকম বেয়ারা ছেলে তোমার, ও সব পারে। যা হোক, ভালোই ভালোই যখন মিটে গেছে তখন আর ভয় নেই। আমার তো ওই ভয়ই ছিল কি না। তা নতুন বৌমা কেমন আছে? কেষ্টনগরের খবরটা তাকে দেওয়া হয়েছে? চৌধুরী মশাই বললেন, না, এখনও দেওয়া হয়নি। খবর দেওয়া হবে কি না তাই ভাবছি। খবরটা দিলে তো আবার কান্নাকাটি করবে। তারপর পুরুত মশাইকে জিজ্ঞেস করে তিনি যেমন বলেন তেমনি করা যাবে। এসব ঝঞ্ঝাট যখন শেষ হলো তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কদিন ধরে যে ধকলটা গেল তা যেন তখন খানিকটা শান্ত হলো। কর্তাবাবু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন একটা। যাক, তাঁর বংশরক্ষা পেয়ে গেল, আর কোনো ভয় নেই। মনে মনে ঠিক করলেন তাঁর নাত বউয়ের সন্তান হলে কী দিয়ে তাঁর মুখ দেখবেন। একটা দামি কিছু দিতে হবে, এইটাই বোধ হয় তাঁর শেষ দেওয়া। নাত বউয়ের সন্তানকে দিলে সেটা তাঁর নিজেকেই দেওয়া হবে। হয় একটা গিনির মালা, না হয় একজোড়া হীরের বালা। একজোড়া হীরের বালার কত দাম হবে সেটা জিজ্ঞেস করতে হবে স্যাকরাকে। বেশ ভালো কমল হীরে দিয়ে বালাজোড়া গড়াতে হবে। যা টাকা লাগে তা তিনি দেবেন। হঠাৎ নিচেই শাঁখ বেজে উঠল। দিনু এলো। কর্তাবাবু তার মুখের দিকে চাইলেন, বললেন, কী রে, ওরা রওনা হয়ে গেল? আগে হ্যাঁ কর্তাবাবু। সঙ্গে কে গেল? আগে শালাবাবু আর গৌরী পিসি। কথাটা শুনে আরও নিশ্চিন্ত হলেন কর্তাবাবু। তারপর মনে পড়ে গেল কথাটা। বললেন, একটা কাজ করতে পারিস? রেলবাজারের কাঞ্চন স্যাকরাকে একবার খবর দিতে পারিস? কাঞ্চন স্যাকরা? কর্তাবাবু বললেন, হ্যাঁ, বলবি সময় মতো যেন একবার আমার সঙ্গে দেখা করে। আজকের পর্ব এই পর্যন্তই। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার বন্ধুবান্ধব নিজের লোকদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।